পরকীয়া শব্দটি খুবই নিচু মানের, আর এই পরকীয়ার দায়ভার এড়াতেই কিনা বিয়ের পর উন্মেষ আর আবৃত্তির যোগাযোগ হারিয়ে যায়। পুরো পৃথিবীর নিকট সবটা ঠিক দেখিয়ে ভেতরে ভেতরে যন্ত্রণায় ভুগছিল দুটি অতৃপ্ত হৃদয়। সন্ধ্যা যখন বাড়িতে এলো ওরা, তখন আবৃত্তি একদমই চুপচাপ। মেয়েটি যেন হারিয়ে ফেলেছে নিজেকে, থমকে গেছে ওর পৃথিবী। উন্মেষ স্বাভাবিক, অভ্যেস হয়ে এসেছে সবটা। নামো, এসে গেছি। নিঃশব্দে নেমে গেল আবৃত্তি। আঁচল ছুঁই ছুঁই মাটি। নিজে হাতে মেয়েটির আঁচল ঠিক করে দিল উন্মেষ। আমি তোমাকে খুব ঘৃণা করি উন্মেষ, জানি সেটা। কেন ওখানে নিয়ে গেলে আমায়? আমার ভেতরকার সামান্য যন্ত্রণা অনুভব করতে? ঠিক করলে না এটা। কোনো কিছুই ঠিক ছিল না আবৃত্তি। গত কয়েক বছরে ঠিক হয়নি কিছুই। খুব ঘৃণা করি তোমায়। অন্তত আজকের দিনটার জন্য হলেও আমি তোমায় ঘৃণা করি, ভীষণ ঘৃণা করি, ভীষণভাবে। তাহলে বোঝো আমার বুকে কতটা ঘৃণা জন্মানোর কথা। হাত দিয়ে মুখ ঢেকে ফেলল আবৃত্তি। ছলছল নয়ন দেখাতে চায় না উন্মেষ। দাঁত কামড়ে পরিস্থিতি সামলায়। এই স্মৃতিটুকুই সহ্য হলো না তোমার। আর আমার সবটা জুড়ে যে স্মৃতি বইছে সেটা কেমন করে সহ্য করেছি আমি? ঠিক করলে না উন্মেষ। এই সময় এসে আমায় এত যন্ত্রণা না দিলেও পারতে। তুমি ঠিক করেছিলে, নিষ্ঠুর মেয়ে। চলে যাও প্লিজ। এই নিষ্ঠুর মানুষকে আগলে নিও না আর। বহু আগে সরিয়ে দিয়েছ। আর শোনো, সরে যেতে চাইলেই সরে আসা যায় না। থেমে গেছে আবৃত্তির কান্না। উন্মেষ কাছে আসলো, মাথায় স্পর্শ করলো ধীর হাতে। কালকের জন্য সত্যিই দুঃখিত। তুমি বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিলে। জামা না বদলে দিলে জ্বর বেড়ে যেত আরও। প্রায় এক সপ্তাহ কেটে গেছে। আবৃত্তি খুবই শান্ত। বাড়ি এসে থেকে নিজের ঘরে শুয়ে থাকে। লেখার সাথেও টুকটাক কথা বলতে চায় না। খানিক বাদেই বলে, পরে কথা বলি আপু। আন্দাজ করে থেমে যায় লেখা। এমনিতে ওর জন্য আবৃত্তির জীবনের মোড় ঘুরে গেছে। নিজেকে বড় স্বার্থপর মনে হলো। পরক্ষণেই মনে পড়ল উন্মেষের কথা। ছেলেটির ভবিষ্যৎ চিন্তা করে এই কাজটি করেছে সে। তার জীবনের ভরসা নেই। সেখানে উন্মেষের জীবনে কেউ ও নিতিয়ে দিতে পারে না। অন্তত ওর ভালোবাসা সেটা করতে বলে না। সেই সকল ভাবনা থেকেই না এমন সিদ্ধান্ত। আবৃত্তিকে নিতে এসেছে লেখা, সাথে অবশ্য উন্মেষও এসেছে। ললিতা বেগম নাস্তা রাখলেন। কতদিন পর এলে বাবা, আজ থেকে যাও। অন্য এক সময় থাকবো মা, আজ আসার কথা ছিল না। তবে আপনার মেয়ে শুনল না কথা। খুব জ্বালায় তোমায়। ছি ছি, কী বলছেন? লেখা খুব লক্ষ্মী মেয়ে, মাঝে মাঝে বায়না করে এই যা। স্বামীর কথাতে হাসল লেখা। ললিতার কাছে এসে বলল, জুসের গ্লাস এগিয়ে দিল। তোমার জামাই কখনো আমার দোষ ধরেছে মা? সবটা নিজের উপর নিয়ে নেয়। বড় ভাগ্যবতী আমি। কপালে টুপ করে চুমু খেলেন ললিতা। সেই জন্য বোধহয় তোর হাতে সময় দিলেন না সৃষ্টিকর্তা। মা, তুমি আবার কান্না করছো? কাঁদি না তো মা। বস তোরা, আমি রান্নার ব্যবস্থা করি। তার আগে কথা দাও রান্নাঘরে গিয়ে কাঁদবে না। ধুর বোকা, রান্নাঘরে কেউ কাঁদে? তুমি কাঁদো মা, আমি তো তোমাকে চিনি। বুকটা হু হু করে উঠল ললিতার। চট করে চলে এলেন তিনি। রান্নাঘরে এসে কাঁদতে লাগলেন বিরামহীন। জীবনের সমস্ত কান্না রান্নাঘরে কেঁদেছেন তিনি। কাউকে দেখতে দেননি, অথচ তার মেয়েটা ঠিকই দেখে নিয়েছে। বুকে বই রেখে চোখ বন্ধ করেছিল আবৃত্তি। হঠাৎ মাথায় স্পর্শ পেয়ে চোখ মেলল। কী রে, ঘুমাসনি তুই? না, তুই এখন এলি আপু? বললি না তো আসবি? বললে তো তুই নিষেধ করতি। নিষেধ কেন করতে যাব? ও মা, আমি জানি না বুঝি? যদি বলতাম ফিরে যাওয়ার কথা, তুই সরাসরি নাকচ করে দিতি। আমি তো জানি সেসব। কিছুদিন পর যাব আপু। আমি তোকে নিতে এসেছি, আর যেতেও হবে। কথা শেষে মলিন হাসল লেখা, চোখে জল চিকচিক করে। বুকে অসহ্য এক যন্ত্রণা। শোন, আমি বুঝতে পারি আমার সময় ঘনিয়ে এসেছে। ভরসা হারিয়ে ফেলছি রে। তুই কথা দে আমায়, সবটুকু দিয়ে উন্মেষকে দেখে রাখবি। আমায় যে খুব ভালোবাসে ছেলেটা। আমি ছাড়া মরেই যাবে। তুই ওকে বাঁচিয়ে রাখবি বোন। লেখার অপারেশন আজ। শেষ চেষ্টাটা করতে চায় সবাই। আবৃত্তি বোনের হাত ধরে বসে আছে, বুকটা হু হু করছে। অন্যদিকে উন্মেষ বিচলিত, ভীষণ বেপরোয়া হয়ে গেছে ছেলেটা। সব কিছু ফেলে বারবার লেখার নিকট আসছে। মেয়েটাকে বুকে জড়িয়ে নিচ্ছে আষ্টে পৃষ্ঠে। সবাই কাঁদছে। উন্মেষকে এতটা পাগলামি করতে দেখা যায়নি আগে।
সবগুলো মানুষ সামলানোর চেষ্টা করলো ওকে, তবে কেউ যেন পারছে না। বিগত 2 মাস ধরে লেখা একেবারেই অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। আবৃত্তি যত্ন নিয়েছে সর্বদা, এমনকি প্রথম 1 মাস লেখার সাথেই ঘুমিয়েছে। লেখার শ্বাসগুলো ঘন ঘন, আবৃত্তিকে কাছে ডাকে। আপু, কথা বলিস না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবার নেই আবৃত্তি, সব কিছু বহু আগেই শেষ হয়ে গেছে। এমন কথা বলিস না আপু, তোর কিছু হবে না রে, তোর কিছু হতে দিব না, তুই ছেড়ে যাস না আপু, মরে যাব আমি। খুব কষ্ট হচ্ছে আমার, খুব বেশি কষ্ট। কি করব আমি, কি করে বাঁচাবো তোকে? আল্লাহ তো নিষ্ঠুর কেন হলেন? কাছে আয় বোন, পাগলামি করিস না। মুখটা কাছে নিল আবৃত্তি। লেখা শব্দহীন চুমু এঁকে দিল কপালে, হাতটা বুকে চেপে ধরে বলল, পৃথিবীর সমস্ত কিছুর বিনিময় হলেও তুই ওকে দেখে রাখবি বোন, কথা দে আমায়, সামলে নিবি ওকে। আপু, কথা দিলি তো? দিলাম কথা। হাউমাউ করে কাঁদছে আবৃত্তি। লেখা শুকনো হাসল। উন্মেষ পাগলের মতো ছুটছে এদিক সেদিক। লেখা 2 চোখ বেয়ে নেমে গেল জলের স্রোত। মেয়েটা দেখে যাচ্ছে ওর প্রিয়তমকে, ওর প্রথমে শেষ ভালোবাসাকে। কেবল দেখেই যায়, এ দেখার যেন কোনো শেষ নেই। ভাগ্য অদ্ভুত, যা ভাগ্যে লেখা থাকে তা কখনোই বদলাবে না। বদলায়নি লেখার জীবনও। মেয়েটি চলে গেল 3 দিন। শুধু তাই নয়, এরই সাথে ঘটে গেছে দম বন্ধ এক ঘটনা। লেখার যখন অপারেশন হয় তখন পাশের এক ভবনে আগুন লাগে। অপারেশন প্রায় শেষ, আর হতাশাজনকভাবে অপারেশন সাকসেসও হয়নি। লেখার নিথর দেহটা নিয়ে যাওয়া হয় পাশের লাশ ঘরে। সেখানে আরও কিছু দেহ ছিল। মূলত মেয়েটির শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়াতে দুর্গন্ধ বের হচ্ছিল, তাই অন্য ঘরে নিয়ে পরিষ্কার করার ব্যবস্থা হচ্ছিল। তখনই ঘটে দুর্ঘটনা। পাশের ভবন থেকে আগুন এসে পড়ে সে ঘরটাতে। লেখার মরদেহ সহ আরও 2টো মরদেহ পড়ে যায়। মৃত স্ত্রীর দেহের জন্য পাগলামি করে উন্মেষ, আগুনের মাঝে ছুটে যায়। একসময় বাঁ হাতের এক পাশ পুড়িয়েও যায়। গার্ডরা এসে ওকে ধরে নিয়ে আসে। ততক্ষণে জ্ঞান হারিয়েছে উন্মেষ, কান্নার রোল পড়ে গেছে, শোকের উপর শোক। লেখার পড়ে যাওয়া দেহটা নিয়ে আসা হয়। শেষ দেখার সুযোগ হয়নি কারোর। জ্ঞান ফেরার পর একদম স্থির হয়ে যায় উন্মেষ। লাশ দাফন করার সময় ও কোনো কথা নেই। আবৃত্তি ঘরের এক কোণে বসে পাগলের মতো কান্না করে। কেউ ভালো নেই কোথাও। যন্ত্রণায় সবার অবস্থা খারাপ। এই ভয়ানক শোকে কাটল 3টে দিন। সবার চোখ মুখের অবস্থা খুবই খারাপ। খাওয়া দাওয়া করে না কেউই, নিদ্রাহীন চোখ। কলি গ্রামের বাড়ি গিয়েছিল, এই খবর পেয়ে চলে এসেছে আজ। ওর ভাবতেও কষ্ট হচ্ছে, হাসি খুশিতে থাকা পরিবারটা এতটাই ভেঙে গেছে। লেখার মতো সুন্দর একটি প্রাণ এই পৃথিবীতে নেই। 2 চোখের কোণ বেয়ে ঝরছে পানি। চোখ ভর্তি অশ্রু নিয়ে চুলোতে ভাত বসালো সে। দ্বিতীয়ার ঘরে গিয়ে বলল, খালাম্মা, এইভাবে তো জীবন যাইব না। না খাইয়া থাকলে তো ভাবিমণি আর ফিরে আইব না। তুই এখন যা কলি। কলি এবার এলো আবৃত্তির ঘরে। মেঝেতে পড়ে আছে আবৃত্তির দেহ। গোসল নেই কতদিন। গায়ে জড়ানো মলিন শাড়ি এলোমেলো হয়ে পড়ে আছে এদিক সেদিক। কলি আঁচল টেনে দিল বুকে, মাথায় হাত বুলিয়ে দিল কয়েকবার। আবৃত্তি আপামনি, আপনিও যদি এমনি ভাঙ্গা পড়েন তো সামাল দিব কেডা? কেউ তো একজন সামলান। আপু, চলে গেল কলি। উঠেন আপনি, গোসল করে আহেন, আমি গরম পানি করিয়া দিই। কেন এমন হলো বলো তো কলি? আমার আপু তো সুখেই ছিল। আগে গোসল করে আহেন। গরম পানি দিয়ে গেল কলি। আবৃত্তিকে গোসলে পাঠিয়ে এলো উন্মেষের ঘরে। ছেলেটার মাঝে এত বেশি পরিবর্তন এসেছে যে মনে হচ্ছে প্রাণহীন একটা দেহ। একটা ছবি হাতে বসে আছে, চোখ নিবদ্ধ বাইরে থাকা গাছগুলোর দিকে। রোজ সকালে পাখিদের আনাগোনা দেখতে ভালোবাসত লেখা। উন্মেষকে তুলে নিত মাঝে সাঝে। বায়না করতো একসাথে ভোট দেখবে বলে। বিজনেসের কাজে বাইরে গেলে কত বায়না জমে থাকতো হৃদয় জুড়ে। এক রাত ভরে সেসব বায়নার লিস্ট করত লেখা। তারপর এক একটা বায়না পূরণ করত উন্মেষ। মেয়েটি আজ নেই 3 দিনেরও বেশি সময়। নিশ্চয়ই অনেক বায়না জমা করে রেখেছে, তবে উন্মেষ জানে না সেই সব, জানবেও না কখনো। মেয়েটি অন্তরে ছোট ছোট মায়া বপন করে দিত। সে মায়া আজ পাহাড় সমান রূপে দহন দিচ্ছে। উন্মেষ ফুঁপিয়ে ওঠে। কলির হৃদয়টা ছ্যাদ করে উঠল। উন্মেষকে কিছু বলার মতো ভাষা পেল না। শুধু দেখতে লাগলো স্ত্রীর সাথে অন্তত বিচ্ছেদে ভেঙে যাওয়া এক ভগ্ন হৃদয়ের স্বামীকে।
অধিকাংশ মানুষের জীবনের প্রাক্তন থাকে। এ প্রাক্তন জীবনের শেষ নিঃশ্বাস অবধি থেকে যায়, ঠুনকো হয়ে যায় পরবর্তী সম্পর্কগুলো। প্রায়শই মানুষের জীবন চলে কেবল সমঝোতায়। এই সমঝোতাকেই পরম যত্নে তুলে নিয়ে বেঁচে থাকে মানুষগুলো, অথচ ভেতরটা জ্বলতে থাকে। চাইলে কি ছেড়ে যাওয়া যায়? মন যদি পেছনে ফিরে তাকায় তবে কি করার থাকে? এই ভুলে ভরা জীবন নিয়েই তো চলতে হয়। কেউ কি কখনো শতভাগ সৎ হয়? যদি তেমনি হতো তবে এই সমাজে ডিভোর্সের সংখ্যা হু হু করে বেড়ে যেত না। আবার যদি সমঝোতাকেই আগলে বেঁচে থাকতো তবে সারাটা জীবন এক অতৃপ্ত অনুভূতিতে পার করতে হতো। কে কোনটা বেছে নেবে এটা তার উপর নির্ভর করছে। এক এক জনের চিন্তাধারা এক একটা পথকে আগলে নেয়, কিন্তু দিন শেষে কোনটা সঠিক তা সময়ই বলে দেয়। ধরা বাঁধা নিয়মে জীবন চলে না, আর জীবন মানেই এক একটা ফ্যান্টাসি। 10 দিন পর আজ দ্বিতীয়া এসেছেন রান্নাঘরে। অনেকটা সামলে নিয়েছেন নিজেকে। সত্যি তো, এভাবে আর কতদিন? তিনি প্রায় চেঁচাচ্ছেন, ভাত রান্না করলে যদি ভাত থেকেই যায় তবে ভাত রান্নার কি দরকার? আজ থেকে চুলায় কিচ্ছুটি বসাবো না। কলি, এই কলি, সবাইকে বলে দে, যদি এমন করে তো আমি চলে যাব বাড়ি থেকে। সবাই মিলে আমায় পাগল করে দিচ্ছে। আলমার সাহেব বিরক্ত হয়ে বললেন, কি শুরু করেছো তুমি? কি শুরু করব? দেখো না কি অবস্থায় তৈরি হয়েছে। ভাতের হাঁড়ি ভরা থাকে রোজ, সব ফেলতে হয়। অকল্যাণ হচ্ছে না? পরিস্থিতিটা তো বোঝো। তুমি চুপ করো। এগিয়ে গেলেন দ্বিতীয়া। চুল মেলে দিয়ে আবৃত্তি হাঁটুতে মুখ গুজে। দরজায় ঠক ঠক আওয়াজ করলেন দ্বিতীয়া। রেসপন্স নেই মেয়েটির। চিৎকার করলেন এবার, কানে কি তুলো দেওয়া? শোকের পাহাড় নামিয়ে রেখেছে সবাই, বাঁচতে হবে না? ঘাড় ঘোরালো আবৃত্তি। দ্বিতীয়া দেখলেন ফ্যাকাশে মুখে অসাধারণ লাগছে ওকে। চমকালেন তিনি। আগে কখনো এভাবে দেখা হয়নি। ধীরে মেয়েটির কাছে এলেন, মাথায় হাত বোলালেন। দিন তো যেতেই থাকবে মা। লেখা আমার মেয়ের থেকে অধিক। কখনো ভুল ধরতে পারিনি ওর। এমনই লক্ষ্মী সে। ঝগড়ার কথা চিন্তাও আসেনি। আমার ছেলেটা ভেঙে গেছে, তুমি একটু সামলাও, অন্তত লেখার কথাটা ভেবে। আবৃত্তি দেখল উন্মেষ চোখ বন্ধ করে আছে, ঘুমায়নি বোঝা যাচ্ছে। আলগোছে কপাল স্পর্শ করল, চুলের মতো হাত গুলিয়ে দিল। খুব বিচিত্র জীবন, তাই না আবৃত্তি? মানুষ তো আমরা, অনুভূতির মৃত্যু কি আছে বলেন? গত 10 দিনে আমি বুঝে গেছি, সময় আমাদের ব্যতিক্রম কিছুর সাথে পরিচয় করায়। এভাবে ভেঙে পড়লে চলবে? আপুর আত্মা কষ্ট পাবে তো। মেয়েটা এভাবে চলে গেল আবৃত্তি। শোনেন, আপনাকে এভাবে দেখতে ভালো লাগে না আমার। বসো। তোমার বোন আমার যাতনা দিয়ে গেল। অসহ্য লাগছে সব। কখন কতটা মায়া জন্মেছে বুঝতেও পারিনি। আপনি ওঠেন তো। আবৃত্তির নিচ থেকেই উঠিয়ে দিল উন্মেষকে। ছেলেটার এমন রূপ আগে কখনো দেখেনি। ঘর গোছালো আবৃত্তি। লেখার জিনিসগুলো এক সাইড করে রাখল। উন্মেষ বলল, এগুলো সরিও না। সরাচ্ছি না তো। গোসল সেরে বের হলো উন্মেষ। তারপর নামাজ পড়ল, দোয়া করল লেখার জন্য। ঠিক হলো কবর জিয়ারতে যাবে, আবৃত্তিও যাবে সাথে। নামাজ পড়ে এসে দুজনে বের হলো। কবরের নিকটে যেতেই আবৃত্তির পা থমকে গেল। না চাইতেও চিৎকার এলো বুক চিরে। মেয়েটার কান্না দেখে উন্মেষের বুকটা ফেটে যাচ্ছে। ওর যে খুব কষ্ট হয়। আবৃত্তি নিজেকে সামাল দিতে পারে না। উন্মেষকে সামলাতে গিয়ে নিজেই ভেঙে পড়েছে। উন্মেষকে বেশ বেগ পেতে হলো। আবৃত্তি আজ যতটুকু মনোবল জুগিয়েছে এখানে এসেছিল, সেটা পুরো ভেঙে গেছে কবরের কাছে যেতেই। উন্মেষ বুকে জড়িয়ে নিল, হালকা হাতে হাত বুলালো। তুমি এমন ভেঙে যাচ্ছ কেন বলো তো? আপুর জায়গায় আমি কেন মরলাম না উন্মেষ? চুপ করো আবৃত্তি, এসব বলতে নেই। আল্লাহ নারাজ হন। লেখা বড় লক্ষ্মী, ও ভালো আছে, দেখে নিও। আমার খুব কষ্ট হচ্ছে, বুকটা ছিঁড়ে যাচ্ছে। আমি মরে কেন যাচ্ছি না? আপুর সাথে কেন এমন হলো? ভেজা 2 নয়ন আড়াল করল উন্মেষ। আবৃত্তির চোখ মুছিয়ে দিয়ে চুমু খেলো বার কয়েক। বিড়াল ছানার মতো গুটিয়ে রইল আবৃত্তি। মায়া বড় খারাপ জিনিস। রাতের শেষ ভাগে এসে লেখার ছবিটা বের করল উন্মেষ। এটা প্রথম দিনের ছবি, যেদিন প্রথমবারের মতো যাওয়া হয়েছিল লেখাদের বাড়ি। তুমি আমার জীবনে দীর্ঘশ্বাস হয়ে এসেছিলে লেখা, ফিরেও গেলে দীর্ঘশ্বাস হয়ে। আমি কখনো তোমায় বুঝতে দেইনি। সবটা সুন্দর ছিল,
কষ্টে ছিলাম আমি, তবু ভালো ছিল সব। তুমি চলে গিয়ে সবটা দীর্ঘশ্বাসময় করে দিলে। মাঝের সময়টুকু হয়তো আমি অনুভব করিনি, পাথর ছিলাম। তবু এখন মনে হয় যা হচ্ছিল তাই হতো। তোমার শূন্যতা আজ আমায় ভোগাচ্ছে। নির্জন রাত্রিতে লেখার ছবিটা কেটে ফেলল উন্মেষ। এক বুক সমান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা আমাদের বর্তমানকে ঘৃণা করি, অতীতের জন্য ছটফট করি, আর ভবিষ্যতের চিন্তায় জীবন নষ্ট করি। আমার কাছে সবটাই তিক্ত ছিল। তবু এখন মনে হয় তুমি থেকে গেলেও পারতে। কষ্ট চেপে না হয় বেঁচে থাকতাম আমি। লেখার মৃত্যুর শোকটা সবে কাটাতে শুরু করেছে সবাই। কিছুদিন পূর্বে মেয়েটির জন্য শতেক এতিম বাচ্চা খাওয়ানো হলো, মিলাদ পড়ানো হলো। ধীরে ধীরে স্বস্তি আসতে শুরু করেছে। ঠিক সেদিনই ঘটল বিপত্তিটা। উষার পেন উঠেছে। প্রচণ্ড ব্যথাতে মেয়েটা চলা তো দূরে থাক, বিছানায় বসে থাকতেও পারছে না। এই খবর পেতেই সকলে বের হয়ে গেছে। কিছু সময় আগে ইয়াস ফোন করে জানিয়েছে উষাকে হসপিটালে নেওয়া হচ্ছে। সেই ঠিকানায় আপাতত চলেছে সবাই। দ্বিতীয়া কাঁদছেন বিলাপ করে। বাচ্চা মেয়ে ওনার, না জানি কতটা সহ্য করতে হচ্ছে। অন্যদিকে আলমাত সাহেব কঠোর। তিনি প্রায় ধমকে উঠলেন, কান্না করলে কি সব ঠিক হবে? একটু বোঝাতে মেয়েকে। বয়স কি খুব বেশি ওর? ওকে বোঝাতে পারলে না এখন বাচ্চা নেওয়ার প্রয়োজন নেই? আমি কি জানতাম নাকি? এসব জানতে হয়? অদ্ভুত বললে। স্থির থাকতে পারছে না আবৃত্তি। তুমুল গতিতে গাড়ি চালায় উন্মেষ। তবে রাস্তা যেন যাচ্ছেই না। বিপদ এলে এমনটাই হয়। দীর্ঘ সময় পর হসপিটালে পৌঁছালো ওরা। ততক্ষণে উষাকে নেওয়া হয়েছে অপারেশন রুমে। ইয়াস মাথায় হাত দিয়ে বসে আছে। দেহটা কেমন নিতিয়ে গেছে। সাহস দিতে উন্মেষ হাত রাখল কাঁধে। মলিন মুখে ইয়াসের চোখ ছলছল করে। উন্মেষ বুঝে না কি করে সান্ত্বনা দিবে। ওর বুকটা যে পুড়ে যাচ্ছে। 3 ঘন্টা পর একটা সংবাদ এলো, যা সকলকে স্থির করে দিয়েছে। আবৃত্তি 2 পা পিছিয়ে গেল। কান্না জুড়ে দিয়েছেন দ্বিতীয়া। ওনার 2 চোখের জল যেন আজ শুকাবেই না। ইয়াসের মা বাবার মাথায় হাত। আর ইয়াস, সে তো লাপাত্তা। বেলকনিতে এলো উন্মেষ। সিগারেট ধরাতে গিয়ে দেখলো আবৃত্তি এসেছে, তাই আর ধরালো না। সময় নিয়ে শ্বাস নিল। সব কিছু এলোমেলো কেন হচ্ছে আবৃত্তি? আমার পরিবারেই কেন দুঃখ? ভেঙে পড়ছেন আবার? ভাঙছি না, কেউ যেন টেনে ভেঙে দিচ্ছে আমায়। উষাকে বোঝানোর দায়িত্ব তো এখন আমাদেরই, তাই না? কি বোঝাবো ওকে? বয়সটা কত বলো? এই বয়সটা খুবই রিস্কের। সেই জন্যই আমার বারবার চিন্তা হচ্ছিল। শেষ রক্ষাটা আর হলো না। বাচ্চাটা শেষ করতে পারেনি আবৃত্তি। খুব কষ্ট হতে লাগলো। ডাক্তার জানালেন উষাকে কেবিনে নিয়ে আসা হয়েছে। সকলেই গেল দেখা করতে। উষা ঘুমিয়ে আছে। 7 মাসের ভরা পেটটা এখন একদমই নিচু। হৃদয় বিদারকের স্মৃতি উষা কি আদৌ ভুলতে পারবে কখনো? ঘুমট কান্না ছুটে এলো আবৃত্তি। উষা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। পেটে হাত রেখে বুঝে যায় বাচ্চাটা আর নেই। ওর আত্মা যেন শোক গুনতে শুরু করেছে। আবৃত্তি টেনে নিল 2 হাতে। বোন আমার, এভাবে কাঁদে না সোনা, সব ঠিক হয়ে যাবে। বাচ্চাটা বাঁচল না ছোট ভাবি। আমি পারলাম না ওকে বাঁচাতে। এভাবে বলো না, আল্লাহকে ডাকো। আমার ছোট্ট সোনা, আমার প্রথম মা হওয়ার অনুভূতি সব শেষ হয়ে গেল ছোট ভাবি, সব শেষ। আমি কেমন করে বাঁচব বলো? আমি কেন মরলাম না? খাবারের প্যাকেটটা রেখে উন্মেষ বলল, এমন করলে কিন্তু মার দেব উষা। মেরে ফেলো ভাইয়া। আমি ভালো মা হতে পারিনি, বাঁচাতে পারিনি আমার সন্তানকে। নরকেও ঠাঁই হবে না আমার। ঠোঁট উল্টে কাঁদে উষা। উন্মেষের দিকে ইশারা করে আবৃত্তি। ছেলেটার নত দৃষ্টিতে বোঝা যায় ইয়াসের হদিশ মিলেনি। কে জানে কোথায় গেল ছেলেটা। সকলেরই মন খারাপ। উষা শ্বশুর শাশুড়ি বাড়ি ফিরে গেছেন। সেখানে বড় ছেলের বউ একা। মাসখানেক আগে কনসিভ করেছেন। যাওয়ার আগে অবশ্য বলল উষাকে নিয়ে যাবেন। তবে দ্বিতীয়া বললেন বাড়ি থাকুক মেয়েটা, কিছুদিন পর না হয় যাবে। শোকের সময় কেউ আর দ্বিমত করল না। উষার মাথাটা এখন আবৃত্তির বুকে। মেয়েটি পরম যত্নে জড়িয়ে নিয়েছে। আলমাত সাহেব আর দ্বিতীয়া আগের গাড়িতে। কিছু ফর্মালিটিসের জন্য ওদের লেট হলো। কিছু খাবি উষা? হালকা লিকুইড কিছু? ডাবের পানি খাই একটু। ভালো লাগে না ভাইয়া। আপনি নিয়ে আসুন তো, ডাবের পানি খেলে একটু বল আসবে। রাস্তার ধারে গাড়ি থামিয়ে ডাবের পানি নিল উন্মেষ। জোর করে কয়েক ঢোক খাওয়ালো আবৃত্তি। উষা আবারও কাঁদছে। কথা হারিয়ে যায় উন্মেষের। কিছুদিন আগে স্ত্রী হারালো, এখন বোনের বাচ্চাটাও চলে গেল।
আহারে জীবন। 1 সপ্তাহ গেলেও যখন উষার শ্বশুরবাড়ি থেকে কোনো খোঁজ এলো না, তখন সত্যি অবাক হলো আবৃত্তি। পুরো পরিবারটা ধকল সামলাতে ব্যস্ত। উন্মেষ আবার ঠিকঠাক বিজনেসে মন দিয়েছে। এভাবে থাকলে ব্যবসায় লস হবে। উষা বসে থাকে নিরালায়, ঘর থেকে বের হয় না। সন্ধ্যা যখন উন্মেষ বাড়ি ফিরল তখন খুব ক্লান্ত দেখাচ্ছিল। নুন চিনির শরবত দিয়ে আবৃত্তি বলল, ইয়াসদের বাড়ি থেকে কেউ আসলো না একবার। মানছে যে এটা খুবই মর্মাহত, তবে একটিবার ফোন তো করাই যেত। অন্তত ইয়াস তো করতেই পারত। আমরাও তো খোঁজ নিইনি। তাছাড়া ইয়াসও তো নিজ সন্তান হারিয়েছে। সবটা মেনে নিতে সময় তো লাগবে। তবু আমার কেমন যেন লাগছে। কেন বলো তো? জানি না। প্লিজ একবার খোঁজ নিয়ে দেখবে? কিছুতেই আমি শান্তি পাই না। দেখব। এখন বসো পাশে। চিন্তিত মুখে বসলো আবৃত্তি। উন্মেষ ওর হাতটা নিয়ে খেলছে। বাচ্চাদের মতো করে এদিক সেদিক ঘোরাচ্ছে। কি করছো? এমনি ভালো লাগছে। অভ্যেস এখনও যায়নি। যাবে কেন? অভ্যেস গড়েছিলাম যাওয়ার জন্য। তুমি বড় অদ্ভুত। আর এই অদ্ভুত মানুষটাকেই তুমি। থাক, বাদ দাও সেই সব। সবাই খেয়েছে? হ্যাঁ। তুমি খেয়েছো? না, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ফ্রেশ হও, একসাথে খাই। থ্যাঙ্কস আবৃত্তি। হঠাৎ থ্যাঙ্কস বললে যে? আমার ভাঙ্গা পরিবারটাকে আবার জুড়ে দেওয়ার জন্য। লেখার মৃত্যুর পর আমি ভাবিনি সবাইকে আগলে নিতে পারবে তুমি। আপুর মতো আমি কখনোই হতে পারবো না উন্মেষ। কেউ কারো মতো হয় না আবৃত্তি। না তোমার মতো হতে পেরেছিল লেখা, আর না তুমি লেখার মতো। তবু 4টে বছর একসাথে ছিলাম আমরা। কোনো অভিযোগ ওঠেনি। উঠে এলো আবৃত্তি। পর্দা মেলে দিয়ে বলল, কাল একটু বাড়ি যাব। দিয়ে এসে তো। মামনির শরীর ভালো নেই। ঠিক আছে, কয়দিন থেকে এসো না হয়। না, থাকা যাবে না এখন। আন্টি কতটা সামলাতে পারবে আমি জানি না। উষা তো খেতেই চায় না। উজ্জ্বল হয়ে এলো উন্মেষের রক্ষী। কিছুটা এগিয়ে টেনে নিল আবৃত্তিকে। ঘাড়ে নাক ঘষতে শুরু করেছে। তুমি বড় বেশি ভালো আবৃত্তি। তোমার মতো কেউ নেই। আমি তো স্বার্থপর। তুমিই তো বলেছিলে। পরিস্থিতি বলিয়েছে। তবে এটাই সত্য, তুমি সব থেকে সেরা, সবার থেকে আলাদা। বড় লক্ষ্মী তুমি। খাবে না? কেন? তোমায় খাবো। ছি, সরো বলছি। আই নিড ইউ আবৃত্তি, আই নিড ইউ। এখন একটু স্বস্তি চাই আমার। গত কয়েক মাস ধরে আমি অশান্ত হয়ে গেছি। প্লিজ বউ। উন্মেষের স্পর্শগুলো গাঢ় হতে শুরু করেছে। একে একটা ভালোবাসার ছোঁয়া যেন ভাসিয়ে নিচ্ছে কোনো গভীরে। বরাবরই পাতলা ঘুম উন্মেষের। তবে আজ ছেলেটার ঘুম গভীর। এই যে এত সময় ধরে আবৃত্তি ওর মাথায় হাত বোলাচ্ছে, চুমু খাচ্ছে অহরহ, কোনোটাই ধ্যান নেই। আবৃত্তি হাসল, মৃদু কোমল এক হাসি। ছেলেটার ভালোবাসায় সিক্ত হতে হতে ভুলে গিয়েছিল মানুষটা রক্ত মাংসে গড়া। স্থির করল আবৃত্তি। নখগুলো আজই কেটে ফেলবে। উন্মেষের পিঠময় কতগুলো দাগ, গলায়ও আছে একটা। ওঠার চেষ্টা করল আবৃত্তি, তবে বলিষ্ঠ দেহের উন্মেষের শক্তপোক্ত এই আলিঙ্গনের সাথে পেরে উঠল না। ছেলেটার ঘন ঘন গরম নিঃশ্বাস আছড়ে পড়ল আবৃত্তির গলায়। আবৃত্তি ডাকে, উঠো, অনেকটা বেলা হয়েছে। বিরক্ত কেন করো বউ? একটু ঘুমাতে দাও প্লিজ। এই তো ঘুমিয়েছি। অনেক সময় ঘুমিয়েছ। তাহলে আমাকে যেতে দাও। কোথায় যাবে? শুয়ে থাকো, এভাবেই ভালো লাগছে। বাথরুমে যাব, গোসল করব। ছাড়ো এখন। একা কেন যাবে? চট করে উঠে বসল উন্মেষ। আবৃত্তি নিজেকে ঠিক করতে আবার এলোমেলো করে দিল উন্মেষ। চোখ রাঙালো মেয়েটি। সেই সব পরোয়া না করে মেয়েটিকে কোলে তুলে নিল উন্মেষ। বাড়ি থেকে বের হওয়ার সময় আলমাস বললেন, তোমরা দুজনেই কিছুদিন ঘুরে আসতে পারো। না বাবা, এখন ঘোরাঘুরির কোনো প্রয়োজন নেই। তোর বাবা তো ঠিকই বলেছে, ঘুরে আয়, ভালো লাগবে। ভালো লাগার প্রয়োজন তো এখন নেই মা। উষা সবে একটু একটু ঠিক হতে শুরু করেছে। সব দিক আগে ঠিক হোক। হ্যাঁ আন্টি, আমারও তাই মনে হয়। আমরা তোমার পর আবৃত্তি? ছি ছি, তা কেন হবে? তাহলে আন্টি বলে ডাকো যে। লেখা যদি আমার মেয়ে হয়ে থাকে তবে তুমি কেন নয়? শীতল হয়ে এলো আবৃত্তির দু চোখ। দ্বিতীয়া কাছে টেনে নিল মেয়েটিকে। চোখের জল মুছে তিনি বললেন, দু বোনই বড় লক্ষ্মী। আমরা নিশ্চয়ই খুব ভাগ্য করে এসেছি, না হলে দুই চাঁদই কেন আমার ঘরে আসবে? ইয়াস এসেছে। রুগ্ন তার চেহারা। উষার পাশে বসে বলল, উষা ভালো করে দেখে নিল প্রিয় স্বামীর মুখটা। তারপর বলল, কি হয়ে গেল? আমি খুব খারাপ মা, তাই না? এমন নয়,
আমাদের বাচ্চাটা পৃথিবীর স্বাদ নিতে পারল না। আমার খুব কষ্ট হচ্ছে ইয়াস, খুব কষ্ট। বাদ দাও সেসব। বাড়ি নিয়ে যেতে এসেছি, ব্যাগ গুছিয়ে নাও। 2 দিন পর যাই? তাহলে গাড়ি পাঠিয়ে দিব। কেন, তুমি থেকে যাও। আমার ভালো লাগে না। ইয়াসের মনের অবস্থা ভালো না, উষারও না। দুজনের কেউই শান্তিতে নেই। ইয়াস ফোন তুলল। 2 দিন পর গাড়ি পাঠিয়ে দিব তাহলে। দরকার নেই, আমি আজই যাব। ঠিক আছে। কষ্ট পেল উষা। বড্ড অভিমান করে আজ যাওয়ার কথা বলেছে, তবে সেটা বুঝল না ইয়াস। এটা যেন মানতেই পারছে না মেয়েটি। ওয়াশরুমে গিয়ে একচোট কাঁদল, আর তারপরই ভাবল ইয়াসও ওর মতো অশান্তিতে ভুগছে। সেহেতু ছেলেটার আচরণ অস্বাভাবিক হতেই পারে। আবৃত্তিকে জড়িয়ে উষা বলল, আমার জন্য অনেক করেছে ছোট ভাবি। সমস্ত পাগলামো সহ্য করেও ঠিকই এসেছে খাওয়াতে। সব কিছুর জন্য থ্যাংক ইউ। বড়দের মতো কথা বলে আমাদের উষা পাখি। দেখি তো তোমায়। মলির মুখে হাসি ফুটিয়েছে, তবে সে হাসি প্রাণহীন। স্নেহভরা নয়নে মেয়েটিকে দেখে নিল বার কয়েক। উন্মেষ বোনের মাথায় হাত বুলালো। বিয়ের দিন এতটা কষ্ট লাগেনি যতটা কষ্ট আজ হচ্ছে। লেখার মৃত্যুকে নিয়ে ভেঙে পড়েছিল ললিতা বেগম ও আসাদ সাহেব। সময়টা এত খারাপ ছিল যে আবৃত্তিও সময় দিতে পারেনি। এবার ঠিক হলো ওনারা কিছুদিন এ বাড়ি এসে থাকবেন। উন্মেষ নিজে গিয়ে নিয়ে এসেছে। আবৃত্তি জানে না এটা। মামনি বাবাকে দেখে আবেগাপ্লুত হয়ে গেল। উষার চলে যাওয়াতে যতটা মন খারাপ হয়েছিল, বাবা মামনি আসাতে সেটা পূরণ হয়ে এসেছে। ললিতা মেয়েকে কিছু উপহার দিলেন। কি মামনি, খুলে দেখ। কিছু গহনা রয়েছে বক্সটিতে। আবৃত্তির অবাক হওয়া দেখে বললেন, বিয়েটা খুবই অস্বস্তির মধ্যে হলো। মন খারাপ ছিল খুব, তাই আর দেওয়া হয়নি। প্রয়োজন ছিল না মামনি, আগে তো বানিয়েছিলাম 2 বোনের জন্য 2 সেট গহনা। একটু মন খারাপ হলো সবার। প্রতিটা দীর্ঘশ্বাসে লেখার স্মৃতি। ভালোবাসার মানুষগুলো চলে গেলেও সারা জীবনের জন্যই ক্ষতটা রয়েই যায়। সন্ধ্যা থেকে টুকটাক আড্ডা চলছে। পরিবারকে হাসি খুশি দেখে উন্মেষের মন পুলকের আবেশে ভরে ওঠে। আবৃত্তি নাস্তা বানাতে ব্যস্ত, সাথে আছে কলি। উন্মেষ দাঁড়িয়ে রইল সুযোগের অপেক্ষায়, তবে সুযোগ হলোই না। কলি নড়ছে না একচুল। কলি শোন, আমার ঘরে গিয়ে দেখ। কি দেখবে? কি দেখবে? দাঁড়াও, মনে করতে দাও। মনে করল উন্মেষ, কিন্তু কিছুই মাথায় আসছে না। আবৃত্তি চা বানিয়ে নিল। বললেন না তো? ভুলে গেছি। আশ্চর্য, মাথা গেছে আপনার হয়তো। কলি, আসো তো আমার সাথে। না, কেন? ও কেন যাবে না? তুই নাস্তা নিয়ে যা তো কলি। ঠিক আছে ভাইজান। নাস্তা নিয়ে গেল কলি। উন্মেষ ভালোভাবে দেখে নিয়ে আলগোছে জড়িয়ে ধরে আবৃত্তিকে। কি হলো? তুমি আমার সাথে ঘুমাবে? কেন? এটা কেমন কথা? বউ হয়ে অন্য ঘরে ঘুমাবে? আর কিছুদিন। মাঝপথে আটকে দিল মেয়েটিকে। ঠোঁটে আঙ্গুল দিয়ে স্লাইড করে বলে, আজ তো মা বাবা এসেছেন, গেস্ট রুম পরিষ্কার করা নেই। প্লিজ আমার সাথে ঘুমাবে তুমি। শরত, খালি ধান্দা। হ্যাঁ, ধান্দাই তো। আবার মন খারাপ করো কেন? তুমি বুঝলে না? বুঝি না তো। রান্নাঘর থেকে বের হওয়ার সময় মুখ টিপে হাসে আবৃত্তি। চুপি চুপি চলে এলো। চুপি চুপি কেন? আমার লজ্জা করবে না? দুষ্টু হাসলো উন্মেষ। খপ করে মেয়েটির হাত ধরে বলল, করুক লজ্জা, সবার সামনে দিয়ে নিয়ে যাব। ছাড়ো এখন। না, যদি পালিয়ে যাও? কোথায় যাব আর? অনেক দূরে। আমার ভয় হয় আবৃত্তি। আমি তোমাকে হারাতে চাই না। তোমার বোনকে হারিয়ে বুঝেছি একটা সম্পর্ক দলিল হওয়ার পর কতটা আপন হয়ে যায়। হুট করে না চাইতেও চলে আসা দায়িত্বগুলো ভালোবাসা পরিণত হয়ে যায়। ভাগ্য তোমায় আমায় এক করেছে। ফের তোমায় ছাড়া সত্যি আমি মরে যাব, আর হারাতে পারবো না আমি। 1 মাসের মাথায় উষার কল এলো, যা ভয়ানক শোক বার্তার আভাস। উষার কান্নার আওয়াজগুলো আবৃত্তির চিত্তে ভয় তৈরি করেছে। উতলা হয়ে এলো ভেতর ঘর। রাত্রি প্রায় 2টো। উন্মেষ খুব কাজ করেছে বিগত দিনগুলো, সেজন্য ঘুমটা বেশি। ছেলেটা জাগে না যেন, তার জন্য একটু দূরে আসার চেষ্টা করলো, তবে খুব একটা লাভ হয়নি। উন্মেষের স্বভাব আবৃত্তিকে বুকে মিশিয়ে ঘুমানো। উপায়ান্তর পেল না আবৃত্তি। শুনছ? ঘুম ঘুম কণ্ঠে উন্মেষের জবাব। আবৃত্তি বলল, উষা কল করেছে, কাঁদছে খুব। কি? দেখো না। ফোন নেয় উন্মেষ। বা হাতে ঘুমের ভাবটা সরিয়ে বলে, কি হয়েছে তোর? ভাইয়া, আমি শেষ হয়ে গেছি। সব শেষ হয়ে গেছে। কী সব পাগলের মতো বলছিস? আমায় নিয়ে যাও ভাইয়া, আমায় নিয়ে যাও প্লিজ। ইয়াসকে ফোনটা দে। নিশ্চয়ই দুটোর মাঝে ঝগড়া হয়েছে।
ইয়াস আরেকটা বিয়ে করেছে। আমি বুঝতে পারছি না কি করব। আমি মরে যাব ভাইয়া, আমার জন্য বিষ নিয়ে আসবে প্লিজ। তৎক্ষণাৎ ইয়াসের বাড়িতে উপস্থিত হয় উন্মেষ, সাথে আবৃত্তিও এসেছে। মা বাবাকে এখনও জানানো হয়নি, বয়স হয়েছে, সাথে একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। শরীর ভালো নেই তেমন। আবৃত্তি আগে হাঁটার চেষ্টা করলেই উন্মেষ থামায়। আমি আগে যাচ্ছি, পেছনে আসো। ইয়াস বসে আছে ড্রয়িং রুমে, পাশেই আধমরার মতো শুয়ে আছে উষা। মেয়েটার ঠোঁটের কোণে রক্ত। চিৎকার করল আবৃত্তি, উষা, ছোট ভাবি, ছোট ভাবি, আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ। চুপ করো উষা, চুপ করো তুমি, কিছু হয়নি। ইয়াসের তেমন প্রতিক্রিয়া নেই। উন্মেষ যা বোঝার বুঝে নিয়েছে। ঝামেলা করতে চাইল না এই মুহূর্তে, তবে ইচ্ছে করছে ইয়াসের প্রাণ বের করে নিতে। বোনকে নিয়ে বেরিয়ে এলো সে। বের হওয়ার আগে শুধু বলল, তোকে তো আমি দেখিয়ে নিব, ভালো করলি না। জীবনের ধাক্কাগুলো বড় অদ্ভুত। কে জানতো ইয়াস নামক মানুষটি হুট করে মিলিয়ে যাবে উষার জীবন থেকে। 2 বছর ব্যয় করেছে উষা। প্রথম বছরেই সম্পর্কটা গভীর হয়। 10ম শ্রেণীতে উঠতে না উঠতেই ইয়াসের আবদার বাড়ে। এই মুহূর্তেই বিয়ে করতে চায়, কারণ ওর নিজের উপর নাকি ভরসা নেই। ও চায় না কোনো ভুল হয়ে যাক। ছেলেটা এমনভাবে বোঝালো যে কিশোরী উষা সর্বোচ্চ ভুলটা করে ফেলল। বিয়ে করলো লুকিয়ে, এমনকি মাস 2 পরেই প্রেগনেন্ট। উন্মেষ খবর নিল সব। ইয়াস নিজ থেকেই ডিভোর্স লেটার পাঠিয়েছে। এর আগে একটা চিঠিও দিয়েছে। উন্মেষ দেখালো সেটা। আবৃত্তি বলল, উষা, তুমি আমার জীবনের প্রথম মেয়ে নও। তোমার আগেও আমার বউ আছে। আমি তাকে ভীষণ ভালোবাসি। আমাদের বিয়েটা হয় আরও 5 বছর আগে। অনেকটা আবেগের বশেই হয়তো বিয়ে করেছি। সবে কলেজে উঠেছি তখন। একই ক্লাসে পড়তাম। ভালোবাসাটা শারীরিক মেলামেশাতে পরিণত হয়, কনসিভ করেও। আমি তখন বুঝতে পারিনি কী করব। এক বড় ভাইয়ের সাহায্যে অ্যাবর্শন করাই ওর। তবে কে জানতো ওই অ্যাবর্শনটাই ওর গর্ভধারণ ক্ষমতা কেড়ে নেবে। মেয়েটা আবেগী, ভীষণ ভালোবাসতাম ওকে। চাইছিলাম ও যেন ইনসিকিউর ফিল না করে, তাই বিয়েটা করে ফেলি। তবে এরই মধ্যে ওর ইচ্ছে হয় ছোট ছোট হাত পা নিয়ে খেলা করার। তবে কপাল পোড়া আমাদের, অনেক চেষ্টা করেও বেবি হলো না। পাগলামি শুরু হলো ওর। আমি ওকে আলাদা রেখেছি। একটা ছোট জব করতাম, সেটা তো জানোই। যা রোজগার হতো এতে কখনো অসুবিধা হয়নি, তাই বাসা থেকে কখনো জানতেও পারিনি। আলাদা থাকলেও আমাদের ভালোবাসাতে ছিল সুখ। তবে একটা বাচ্চা খুবই দরকার। তার উপর বাবা বলল আমাদের 2 ভাইয়ের মধ্যে যার সন্তান আগে হবে তাকে মোট প্রপার্টির 2 ভাগ দেওয়া হবে। তবে বাসায় তো জানে না আমি বিয়ে করেছি। এদিকে ভাইয়া বিয়ে করলো সে বছরেই। সম্পত্তি পাওয়ার চান্স বেড়ে গেল। আমি কি করব বুঝতে পারছিলাম না। তখনই তোমার সাথে আমার দেখা। আমার বন্ধুর কোচিং সেন্টারে যেতে তুমি। বোকাশোকা একদমই বাচ্চা। একটা ভালো লাগা কাজ করলো। ভাবলাম একটা বেবি তো দরকার, আর তোমাকে পটাতে পারলে খুব সহজেই সবটা হয়ে যাবে। হলোও তাই। তবে কে জানতো ভাবি এত বড় সর্বনাশটা করবে। তোমার পেটের বাচ্চাটা ভাবির জন্য শেষ হয়ে গেল। ষড়যন্ত্রের জবাব দেওয়ার ক্ষমতা আমার নেই। তুমি চাইলে আমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারো। ভেতর থেকে জ্বলছি আমি। অশান্তিতে মাথা কাজ করছে না। তোমাকে নিজের কাছে রাখতে চাইছি না আর। বাচ্চা তুমি, সুন্দরীও, ভালো জায়গায় বিয়ে হবে। তবে যে মেয়েটা আমার এতগুলো দিন ধরে ভালোবাসলো তাকে কি করে ছাড়ি? তাছাড়া আমার পরিকল্পনা ছিল বেবিটা হলে কোনোভাবে বেবিটাকে সরিয়ে ফেলবো, ইনিয়ে বিনিয়ে তোমায় ডিভোর্স দিব। সেসব তো আর হলো না, তাই নিজ থেকেই সব বললাম। জানি কষ্ট পাবে, তবে বিশ্বাস করো আমি তোমায় ভালোবাসিনি কখনোই। তোমার সাথে করা সব প্রতারণার জন্য আমি কেবল ক্ষমা চাইতে পারি। ক্ষমা না করলেও ডিভোর্স লেটারে সাইন করে দিও। বাবা মা রেগে আছেন, তবে আমি মানিয়ে নিব আশা করি। কিন্তু 2 স্ত্রী মেনে নেবেন না। তাছাড়া আমি ওকে ছাড়তেও পারবো না। অপশন হিসেবে তোমাকেই ছাড়তে হলো। ভালো থেকো। মেঝেতে বসে পড়ল আবৃত্তি। উন্মেষ রাগে গজগজ করছে। হারামির বাচ্চাকে আমি ছাড়ব না। কোনো প্রয়োজন নেই ভাইয়া। উষা, তুই এখানে? আমি সব শুনেছি ভাইয়া। দেখো উষা, ওকে তো শাস্তি পেতেই হবে। কি লাভ ছোট ভাবি? যেখানে সে কখনো আমায় ভালোই বাসেনি, তাকে শাস্তি দিয়ে কোনো লাভ কি আছে আদৌ? বড়দের মতো মতামত দিল উষা। এইটুকু সময় যেন অভিজ্ঞ হয়ে উঠেছে মেয়েটা। বুকের বাঁ পাশ মচড়াচ্ছে।
আবৃতির ভীষণ খারাপ লাগে। সেদিন যদি আরেকটু খতিয়ে দেখতো ওরা। ভাগ্যকে মেনে নিয়েছে সবাই। উষার ডিভোর্সটা হয়ে গেছে অনেকগুলো দিন। উষা এখন নিয়মিত কলেজ যাচ্ছে, যথাসম্ভব চেষ্টা করছে স্বাভাবিক হওয়ার। পুরো পরিবারটা ভেঙে গিয়ে আবার জুড়ে আসে। ঝড় ঝাপটা সব ফেলে এগিয়ে যাচ্ছে ওরা। 3টে টিকিট পাঠালেন আসাদ সাহেব কক্সবাজার ঘুরে আসার জন্য। এয়ার টিকিট আর হোটেল বুকিং। টিকিট পেয়েই ফোন করে আবৃত্তি। তোমরা কি বলো তো বাবা? কি করলাম রে মা? এই সময়ে টিকিট পাঠায় কেউ? টিকিট পাঠানোর জন্য টাইম লাগে আবার? তোরা সবে একটা ধাক্কা কাটালি। অবশ্য ধাক্কা তো যাচ্ছেই না, তাই একটু ঘুরে আয়, ভালো লাগবে। 3টে টিকিট? উষা যাবে না সাথে? ভালো কথা মনে করিয়েছ বাবা। ঠিক আছে, আমি এখন রাখি। তোমাকে খুব ভালোবাসি বাবা। শোন মেয়ে, তুমি আছো দেখি না বেঁচে আছি আমরা। চমকে গেল আবৃত্তি। আপন বাবা মা না হয়েও কতটা ভালোবাসি ওকে। ভেজা নয়ন মুছে অস্পষ্ট সুরে বলল আবৃত্তি। এইভাবেই থেকে যাও বাবা। তোমরা না থাকলে আমি আসলে বড় অসহায়। আবৃত্তি ভেবেছিল উষা ট্যুরে যেতে চাইবে না, কিন্তু মেয়েটি এক বলাতেই রাজি হয়ে গেল। বিষয়টা ভালো লাগলো আবৃত্তির। জীবন হেরে গিয়ে থেমে যাওয়ার মতো বোকামি আর দুটি নেই। লাইফটা যদি অত সহজই হতো তবে সে লাইফের এত মূল্য থাকতো না। এসব ভাবে আবৃত্তি। উষা ব্যাগ প্যাক করেছে। সেই ছবি দেখাতে এসেছি। একটা সাদা রঙের টপস রেখে যাচ্ছিল উষা। আবৃত্তি বলল, ওটা নিচ্ছ না কেন? ওটা তোমাকে অনেক সুন্দর লাগবে। কোনটা ছোট ভাবি? ওই যে সাদা টপস। টপসটা হাতে নিয়ে কি একটা ভাবল উষা, আর তারপরই ফায়ার বাকেট নিয়ে তাতে ফেলে দিল টপস। আগুনে জ্বলতে লাগলো জামাটা। আবৃত্তির মনে হলো উষা হয়তো কোনো বিষয়ে ওর প্রতি আপসেট। তোমার কি হলো উষা? আমার কথা কি রাগ করলে কোনোভাবে? না ছোট ভাবি, যদি ইচ্ছে না করতো তাহলে জামাটা নিতে। এভাবে আগুনে পুড়িয়ে দিলে যে? জীবনে কিছু সুন্দর স্মৃতি তিক্ত হয়ে আসে ছোট ভাবি, আর সেই সব স্মৃতিকে বয়ে বেড়ানোর মতো নির্বুদ্ধিতা দুটি নেই, যা আমি করতে চাচ্ছি না। উষার কথা না বুঝতে পারে আবৃত্তি তাকিয়ে রইল নির্বাক হয়ে। ফসকে দম ফেলে উষা, যেন কত কালের দীর্ঘশ্বাস। আসলে ভাবি, এই টপসটা ইয়াস এনে দিয়েছিল আমাদের ফার্স্ট নাইটে। হুড়মুড়িয়ে উঠল আবৃত্তি। উষাকে ধরতে গেলে উষা বলল, আমায় ভাঙতে দাও ছোট ভাবি। ভেঙে ভেঙে একদিন শক্ত হব আমি, খুব শক্ত। কি সুন্দর কথা। বাচ্চা এক মেয়ে, জীবনে হেরে গিয়েও যেন খুব বুঝদারে পরিণত হয়েছে। সব কিছু থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত, তবেই না জীবন হবে সুন্দর। সন্ধ্যার ফ্লাইট ছিল ওদের। ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে গেল ওরা। হোটেলে গিয়ে চাবি নিয়ে নিল। আবৃত্তি বলল, তুমি আমার সাথে আসো উষা। কেন ছোট ভাবি? আমার সাথে থাকবে? কি বলো এসব? এটা হয় নাকি? এটাই হয়। হ্যাঁ, আমি আর আবৃত্তি এটাই ঠিক করেছি। ধ্যাত, তোমরা যে কি বলো ভাইয়া। আসো বোন আমার। না ছোট ভাবি, আমি একা থাকতে চাই একটু। আমি এসেছি শুধু মাইন্ড ফ্রেশ করতে। কিন্তু উষা, অসুবিধা হবে না আমার। জানো তো, এখন আমি কবিতা লিখতে শুরু করেছি, আর ব্যাগ ভর্তি করে বই এনেছি, সব কবিতার বই। সারা রাত জেগে পড়বো বলে। তুমি কাছে থাকলে হবে নাকি সেটা? দাও চাবিটা। ফটাফট চলে গেল উষা। উন্মেষও আর আটকালো না। অনেকাংশে মেয়েটির কথা সত্য। একটু একা থেকে নিজেকে বোঝার চেষ্টা করুক, মানিয়ে নিক সবটা নিজের মতো। শাওয়ার শেষ করে এসে আবৃত্তি দেখল কিছু লিখছে উন্মেষ। মেয়েটি দেখতে যেতেই লুকিয়ে ফেলল। কি হলো এটা? লুকিয়ে দেখো কেন? তো দেখাও কি লিখছ। কি সমস্যা? আজ নয়, কাল দেখাবো। অদ্ভুত তো। যাই বলো না কেন, আজ দেখতে পাবে না। আজ রোমান্টিক মুডে আছি আমি। রোজই থাকো, আজ একটু বেশি। কাছে আসবে না? তোমাকে সুবিধা লাগে না? বররা সবসময় অসুবিধারই হয়। কাইন্ড অফ গুন্ডা। আচ্ছা, জোর করতে আসলে আমিও নায়িকাদের মতো হব। যেমন? টেবিল থেকে ফল কাটার নাইফ নিয়ে নিল আবৃত্তি। ফিচেল হেসে নাইফ ঘুরিয়ে বলল, দেহ ও পাবি না, মনও পাবি না শয়তান। তার আগেই তোর পেট ফুটো করে দিব। বাংলা সিনেমা। আই এম সিরিয়াস। আই এম অলসো মিসেস। গাল ভর্তি হেসে আবৃত্তিকে কোলে তুলে নেয় উন্মেষ। মেয়েটির ভেজা চুলে নাক ডুবিয়ে দেয়। অদ্ভুত এক স্মেল আসছে শরীর থেকে। চট করেই বলে উন্মেষ, ইচ্ছে করে শ্যাম্পু করেছ তাই না, যাতে আমায় কবজা করা যায়? ছি, তুমি সব সময় অশ্লীল। আরও হব। তাই? একদম। ঠোঁটে হালকা স্পর্শ করে ফের বলে উন্মেষ, তোমায় নিয়ে আমার আহাজারি নেই তো শেষ।
সুযোগ পেলেই ছোঁয়ার ইচ্ছে জাগে হুটহাট। মাতাল হয়ে ডুবে যায় এদিক সেদিক। মন জানে এ দু চোখে শুধু একজনই আছে। খুব ভোরে সমুদ্র এসেছে উষা। বালির আস্তরণগুলো পায়ের সাথে মিশে গিয়ে গিজগিজ করে, আবার ধুয়ে যায় সমুদ্রের জলে। ভালো লাগে ওর। হালকা সমীকরণগুলো স্পর্শ করে যায় গাল, চিবুক সহ সর্বাঙ্গ। অনেক ভোর হওয়াতে মানুষজন নেই একদম। আসার পথে কাউকেই দেখেনি এদিকটায়। হঠাৎই একজনকে আসতে দেখল। একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, তবে ছেলেটা যেন ওর দিকেই আসছে। উষা পায়ের গতি বাড়ায়। এবার ছুটে আসছে ছেলেটা। ভয় পেলেন? জবাব না দিয়ে হাঁটতে শুরু করলো উষা। অদ্ভুত লোক। উষার সাথে তালে তাল মিলিয়ে পায়ের গতি বাড়ালো। উষা তখনই বলল, কি সমস্যা? অনেক সমস্যা। তো আমার কাছে কি? আপনার কাছেই তো সব। হোয়াট? এই তো আমি এসেছি আপনার কাছে আপনাকে চাইতে। পাগল নাকি? একদম পাগল। শুধু আপনার জন্য। সরেন সামনে থেকে। আমি আপনাকে পছন্দ করি না। ধূপ করে উঠল উষার হৃদয়। ছেলেটা ওর নামও জানে? মেয়েটি তৎক্ষণাৎ সরে এলো। পেছন থেকে ছুটে এলো হৃদ। শুনেন না। চাচ্ছি না শুনতে। আর মাথায় রাখবেন, ভাঙ্গা গ্লাস কখনো জোড়া লাগে না। কথাটা অনেকাংশেই ভুল। বিস্ফোরিত হয়ে তাকায় উষা। হৃদ হেসে জবাবে বলল, ভাঙ্গা গ্লাসকে জোড়া না লাগিয়ে বরং সেটাকে গলিয়ে পুনরায় গ্লাস বানানো যায়। বোকা বনে যায় উষা। এমন ভাবে তো ভাবেনি কখনো। তবে এই মুহূর্তে সে যেতে চায়। কোনো কথা শুনতে চায় না, একদমই না। বিকেলে হিমছড়িতে এলো ওরা। উষা এলো না মাথা ব্যথার অজুহাতে। ওরা যখন জলপ্রপাতের পথে যাচ্ছে তখনই ব্যাঙের মতো লাফিয়ে এলো হৃদ। এক চিলতে হাসি ফুটল উন্মেষের অধরে। ভালো আছিস হৃদ? খুব ভালো, একদম ফুরফুরে। ফোনে কথা বললি কাল রাতে, আর আজই চলে এলি? মন যে মানছিল না ভাই। বাসায় সবাই ঠিকঠাক? আর রিয়াদের কি খবর? বউ নিয়ে আসবে সামনের মাসেই। তোমার বন্ধু তো আবার বিদেশি বউ পেলেছে। হেসে ওঠে উন্মেষ। আবৃত্তির সাথে পরিচয় করিয়ে দেয়। হৃদ হচ্ছে উন্মেষের ফ্রেন্ড রিয়াদের ছোট ভাই। খুব চঞ্চল, কিছুটা দুষ্টু প্রকৃতির। এক সময় উন্মেষ পড়াতো ওকে। কাল হঠাৎই ফোন করলো, বলল উষার কথা। মেয়েটিকে খুব ছোট দেখেছে। ওই তো ক্লাস 4-5। বিদেশে যাওয়াতে অনেকটাই যোগাযোগ ছিন্ন ছিল। উন্মেষ যখন উষার ঘটনাটা বলল তখন হৃদ যেন খুশিই হলো। চট করেই বলে দিল নিজের মনে জমিয়ে রাখা অনুভূতির কথা। উন্মেষ বিশেষ কিছু বলেনি, তবে হৃদের আগ্রহটা খুব বেশি। অসহিষ্ণু কণ্ঠে বলল উন্মেষ, অনুভূতি থাকাটা ভালো, তবে এই অনুভূতিটা টেনে ধরে জীবন চলবে তো হৃদ? আমার বোন কিন্তু ডিভোর্সি। ভাই, তুমি জানো আমি কেমন। আমার কাছে এসব ম্যাটার করে না। নিষেধ করছি না, তবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। কিন্তু উষার পড়াশোনা না শেষ হওয়া অবধি ওকে বিয়ে দিব না। আমার কোনো প্রবলেম নেই ভাই। আমি শুধু উষাকে জীবন্ত করতে চাই। ছোট ছোট অনুভূতির বীজ বপন করতে চাই। স্নিগ্ধ হয়ে এলো উন্মেষের দু চোখ। ছেলেটা চট করে আবৃত্তি আর ওর ছবি তুলে দিল। সেই ফটোটা বের করে বলল, ভাবি, এটা আপনার গিফট। কি করব বলেন? ভাই তো আর দাওয়াত দিল না, তবে চাচা হওয়ার মিষ্টিটা চাই খুব দ্রুত। লজ্জায় পড়ল আবৃত্তি। ছেলেটা ওর সমবয়সী হবে, তবে লাজ লজ্জা নেই একটুও। ঝর্নার পানিতে হালকা ভিজে গেছে আবৃত্তির শাড়ি। ফুটে উঠেছে পেটের অংশটা। টুক করে চিমটি কেটে দিল উন্মেষ। রাগলো আবৃত্তি। লাল করেছে নাক। কি হলো এটা? যা হবার তাই হয়েছে। জ্বলছে খুব। ওয়েট। কথা শেষ হতে না হতেই পেটে সিক্ত ঠোঁট স্পর্শ করায় উন্মেষ শীতল পানিতে এমনিতেই শিরশির অনুভূতি হচ্ছিল। এবার যেন সমস্ত অনুভূতি আবৃত্তিকে স্পর্শ করে গেল। আলগোছে নিজের দিকে জড়িয়ে নিল উন্মেষ। একটা জিনিস দেখবে? কি? চিঠি। কিসের চিঠি? আমার লেখা তোমার জন্য চিঠি। গত 4 বছরে জমায়েত করা অব্যক্ত সব চিঠি। কথা শেষে বক্সটা নিয়ে এলো উন্মেষ। আবৃত্তি খুলতে দু চোখ ডুবে এলো জলে। উন্মেষ বলল, গুনো। গুনতে লাগে আবৃত্তি। মোট 1461টা চিঠি। হেসে উঠল উন্মেষ। আবৃত্তি দেখে শেষ চিঠিটা কাল রাতের লেখা। মুগ্ধ নয়নে মেয়েটাকে অবলোকন করল উমেশ। ততক্ষণে আবৃত্তি ওর কাছে চলে এসেছে। 4 বছর আগে যেমন নিজ থেকে উন্মেষকে চুমু খেত, ঠিক তেমনিভাবে ছেলেটার পায়ের উপর পা রেখে উষ্ণ ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। অবাক হয়নি উন্মেষ, তবে ভালো লাগাটা ভীষণভাবে জেগে বসেছে। লজ্জা দিবে না প্লিজ? দিব না। তাকাও একবার। আবৃত্তি তাকালো।
উন্মেষ কেবল হাসল, তারপর বলল, আজ থেকে তোমার সমস্ত চিঠি লেখা বন্ধ হলো। শেষ যেদিন চুমু দিয়েছিলে তারপরের দিন থেকে চিঠি লেখা শুরু হলো। সমস্ত ভালোবাসা, মান অভিমান আজ ভেঙে গেছে। হাওয়ায় উড়িয়ে দাও আমার অভিমান। উড়ে যাক উড়ো চিঠি। তাই করলো আবৃত্তি। সবগুলো চিঠি নিয়ে উড়িয়ে দিল হাওয়ায়। চিঠিগুলো ভাসতে লাগলো হাওয়াতে। আবৃত্তি দেখতে পায় সমস্ত অভিমান ভেঙে ডানা মেলে হাওয়ায় ভেসে যায় উড়ো চিঠি। তবে উন্মেষের চিঠি লেখা কি বন্ধ হবে আদৌ? বুকের ভেতর আরেকটি নারী খুব করে ডানা মেলে দিয়েছে। সেই নারীর জন্য অন্তত জীবন চিঠি লিখতে হবে। তবে সেই চিঠি কি কখনো লেখার নিকট পৌঁছাবে? এর কোনো উত্তর নেই। উন্মেষ হতাশ হয়ে শ্বাস ফেলল। আবৃত্তির জন্য বুকটা যেমন পুড়ে, তেমনি পুড়ে লেখার জন্য। কি অদ্ভুত তার জীবন! দুনিয়া বলে একই সাথে একাধিক মানুষকে ভালোবাসা যায় না, অথচ উন্মেষ তার নিজের জীবন দিয়ে বুঝেছে এক জীবনে দুই নারী তার হৃদয়ের দখল নিয়েছে। আসলেই ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কলি। বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে যেন। লেখা চা বসালো চুলোয়। 1 চামচ চিনি, 2 চামচ গুঁড়ো দুধ। তারপর এলো মেয়েটির নিকট। কাঁদিস কেন? আমি চাকরি ছাইড়া দিছি ভাবিমণি। আমি আর থাকতে পারতাছিলাম না ওই বাড়িতে। আমার দিলে খুব ব্যথা হয়, খুব যন্ত্রণা লাগে। আপনার লাগিয়া বুক পড়ে। পাগলি মেয়ে। ঠিক আছে, আর বলবো না যেতে। এখন কান্না থামা। আপনি কেন এমন করলেন ভাবিমণি? কেন করলেন এমন? সুখের সংসারটা কেন ছাইড়া দিলেন? সবার থেকে কেন আলাদা হলেন? সবাই জানে আপনি মৃত, অথচ আপনি জিন্দা আছেন। কেন এমন করলেন? কলির এত কেনর উত্তর আজ দিবে লেখা। তার আগে ওভেন থেকে কেকটা নামালো। ফ্রুট কেক, উন্মেষের ভীষণ প্রিয়। নিজ হাতে ডিজাইন করলো লেখা। তারপর বলল, দেখ তো কেমন হয়েছে। তোর ভাইজানের পছন্দ হবে না? বিস্মিত হলো কলি। লেখা নিজ হাতে ফ্রুট কেক বানিয়েছে, সেটা নাকি যাবে উন্মেষের কাছে। উপরে আবার লিখেছে হ্যাপি 4th অ্যানিভার্সারি। সব এলোমেলো হয়ে এলো কলির নিকট। লেখা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। পাটা ভালো হয়ে গিয়েছিল, তবে 8 তলা থেকে দ্রুত নামার সময় আবার চোট লাগে। ডাক্তার বলেছেন এটা হয়তো আর ভালো হবে না। অবশ্য ভালো হলেই বাকি। বুকে থাকা ভারী নিঃশ্বাসগুলো বাষ্পের মতো বেরিয়ে এলো। জীবন আর কদিন। ডেলিভারি ম্যানের হাতে কেকের পার্সেলটা দেওয়ার আগে লেখা সাবধান করলো, কেকের যেন কিছু না হয়। হবে না ম্যাম, আপনি চিন্তাহীন থাকুন। কলি তখনও নিশ্চুপ। চা আগিয়ে দিল লেখা। চোখের জল মুছে কলি। আপনি খান ভাবিমণি, তোর জন্যই বানিয়েছি। খেয়ে দেখ, ভালো লাগবে। চা নিল কলি। লেখা বলতে শুরু করলো, উন্মেষের সাথে আমার বিয়েটা হলো পারিবারিকভাবে। তবে এর আগের ঘটনাগুলো আমি জানতাম না। ওকে হঠাৎ করেই এক দেখাতে অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলাম। আর ভালোবাসাটা মারাত্মক হয়ে ওঠে। একটা পর্যায়ে আমি পাগলের মতো হয়ে যাই, কারণ উন্মেষ আর আমার বিয়েটা প্রায় ভেঙেই যাচ্ছিল। কারণটা অবশ্য তখনও অজানা। আবার হুট করে সব ঠিক হয়ে গেল। ঝড় পেরিয়ে আমাদের বিয়ে হয়। বিয়ের পরের দিনই চলে যায় উন্মেষ। কেন যায় সত্যি আমি জানি না। তবে 7 দিন পর এসে আমার স্ত্রীর মর্যাদা দেয়। বিশ্বাস কর কলি, তখন আমি ওর চোখে ভীষণ ভালোবাসা দেখেছি। ছেলেটা নিখুঁত অভিনেতা। এইভাবে দিন যেতে থাকে। তুই তো জানিস আমার অসুস্থ হওয়ার কথাটা। আমি বারবার আল্লাহর কাছে চাইতাম অসুখটা মিথ্যে হয়ে যাক। আমি আবার ফিরে পেতে চাই উন্মেষকে। রোগটা আসার পর ও যেন আমায় আরও বেশি আঁকড়ে ধরে। আমি তখন আরও ডুবে যাই, বাঁচতে চাই। আল্লাহ কিছুটা শুনেছিল আমার কথা। আমার রোগটা তখন অতটা গভীর ছিল না। তবে ভুলে গেলে চলবে না আমি ক্যান্সারের রোগী। কিছুটা সুস্থ হতে শুরু করেছিলাম। খুব বেশি খুশি ছিলাম। নতুন রিপোর্ট দেখানোর জন্য সারপ্রাইজ প্ল্যানও করি। তবে সেদিনই সামনে আসে সত্যটা। উন্মেষ তো বই খুব ভালোবাসে, তাই আমি বই কিনে এনেছিলাম। লাইব্রেরিতে রাখতে যেতে দেখি অগোছালো হয়ে আছে বেশ কিছু বই। গোছাতে যেতে চোখে পড়ে একটা ডায়েরি। সেটায় কিছু লেখা ছিল আবৃত্তিকে নিয়ে। আমি তো উন্মেষের লেখা চিনতে পারি চোখ বন্ধ করেও। আমার আগ্রহ জাগে। তখনই খোঁজ পাই আরও কিছু চিঠির। সবটা পরিষ্কার হয়ে আসে আমার কাছে। আবৃত্তি আর উন্মেষ দীর্ঘদিন প্রেমে আবদ্ধ ছিল। আমার জন্য পাত্র দেখা হচ্ছিল। উন্মেষের বিয়ের জন্য বাসা থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছিল। তো সেইভাবেই আসে সম্বন্ধটা। উত্তেজনা দমাতে না পেরে কলি বলল, ভাইজান কেন আপনারে দেখতে গেল আবৃত্তি আপামনির লগে সম্পর্ক থাকা সত্ত্বেও? হাসল লেখা, বলল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চা কাপে চুমুক দিল কলি। লেখা ফের বলা শুরু করলো,
উন্মেষ ভেবেছিল আবৃত্তিকেই দেখতে যাচ্ছে, কারণ ও জানতো আবৃত্তি একা। তখনও জানতো না মেয়েটা যে এতিম। সেহেতু একই বাড়ির ঠিকানা হওয়াতে উন্মেষ ভেবেছে চমকে দিবে আবৃত্তিকে, তাই রাজি হয়ে যায়। কিন্তু ঘটনা ঘটে ভিন্ন। চমক দিতে গিয়ে নিজেই চমকে বসে। আমাকে দেখে ওর মাথা খোলসা হয়ে আসে। সেদিন দ্রুতই চলে যায় ওরা, খোঁজ নেই 1 সপ্তাহতেও। আমি উন্মেষকে মন দিয়ে বসি, খুব বেশি অনুভব করে ফেলি। কেন কিভাবে জানি না, শুধু মনে হচ্ছিল ওকে ছাড়া বাঁচব না। সকলের সামনে কত পাগলামিও করেছি, মরতে বসেছিলাম, এত অশান্তি শুরু করেছিলাম। বাবা মা আবৃত্তি আমাকে বোঝানোর চেষ্টা করলেও তখন আমি বুঝিনি। বারবার নিজেকে শেষ করার ইচ্ছেও হচ্ছিল। এত বেশি পাগলাটে হয়ে যায় যে হসপিটালে অ্যাডমিট করাতে হয়, আর সেই সব আবৃত্তিকে দহন দিতে থাকে। চেয়েও পারেনি নিজের ভালোবাসার কথা বলতে। ওই যে নিজের মা বাবা নেই, জানিস তো, এই পৃথিবীতে মা বাবা ছাড়া সত্যি কেউ আপন নয়। আমরাও পারিনি আবৃত্তি নির্ভরতা হতে। ওর মাঝে বড় হয়েছে এক দায়বদ্ধতা। ও যদি এতিম না হতো তবে গল্পটা ভিন্ন হলেও হতে পারত। সব কিছু মিলিয়ে আমার জান বাঁচানোর জন্য আবৃত্তি উন্মেষকে ফোর্স করে বিয়ে করার জন্য। সত্যি বলতে মেয়েটা আমায় খুব ভালোবাসে। ছোট থেকেই ওকে আগলে রেখেছিলাম। সেই প্রতিদান দিতেই হয়তো নিজের ভালোবাসাটা লুকিয়ে এমনটা করেছিল। তবে ওদের জন্য এটা খুব বেশি বেদনার ছিল। বিয়ের প্রথম সপ্তাহ মিথ্যে কাজের বাহানা দেয় উন্মেষ। মূলত বিয়েটা মেনে নিতে পারেনি তখনও। আবৃত্তি বলেছিল কখনই উন্মেষকে বিয়ে করতে পারবে না। যদি আমায় বিয়ে না করে তবে নিজেকে শেষ করে দিবে হয়তো। কারণ ও চায় না আমার পরিবার ভাবে ওর জন্য আমার জীবন শেষ হয়ে গিয়েছে। এতিম প্রেমিকার দোহাই রক্ষা করতে গিয়ে নিজের জীবনটাই এলোমেলো করে ফেলল ছেলেটা। আর আমি তখন সুখ নিয়ে খেলছিলাম। কি স্বার্থপর ভাবতে পারিস? উন্মেষ আর আমার সম্পর্কটা হয়তো কখনোই স্বাভাবিক হবার ছিল না। নিজের মনের ব্যর্থতা জানান দিতেই আবৃত্তির সাথে দেখা করে উন্মেষ। আবৃত্তি ওকে আবার ফোর্স করতে থাকে আমাকে ভালোবাসার জন্য। আর শুরু হয় একাধিক নিষ্ঠুর প্রেমের কাহিনী। তারপর থেকে আবৃত্তি আর উন্মেষের কখনো কথা হয়নি। দুজন নিজেদের আলাদা করে ফেলে, অথচ মনটা সেসব লজিক মানে। আমার আর উন্মেষের সমঝোতা সম্পর্কটা তবু ভালোই যাচ্ছিল। গলা ধরে আসে লেখার, একটু পানি খেয়ে নেয়। বাধ্য পাখির মতো সব করল উন্মেষ। ওর জীবনে আবৃত্তির জায়গা ছিল সবার শীর্ষে। সেই জন্যই সবটা চুপ করে মেনে নিতে থাকে। প্রেমিকার চোখের জল ওকে পোড়াচ্ছিল কিনা। অন্যদিকে মা বাবা হারা আবৃত্তি সবটা জুড়ে তো আমরাই। তাই এত বড় সিদ্ধান্ত নিয়েছিল সেদিন। জানিস তো, আমার না এখন খুব লোভ জাগে। যার ভালোবাসার অভিনয়টাই এত সুন্দর, না জানি তার ভালোবাসাটা কতটা সুখকর। লেখার 2 চোখের জল মুছে ফের বলল, ভাগ্য বড় অদ্ভুত। আমি কিছুতেই আমার জায়গাটা ছাড়তাম না। বিয়েটা হয়েছে এটা তো সত্য। ভালোবাসা না থাকুক, হোক সেটা অভিনয়। তবে সেসব তো আমি সত্য বলেই জানতাম। তবে যেদিন জানলাম আমায় ভালোবাসে না উন্মেষ, সেদিন থেকে আমার দুনিয়া আলাদা হতে শুরু করলো। আমি ওকে ভীষণ ভালোবাসি রে। সব কিছুই বেরঙ্গিন তখন। আমার সৃষ্টিকর্তা জানেন আমি কতটা ভালোবাসি ওকে। এত কিছুর পরও আমি আমার জায়গাটা ছাড়তাম না। তাছাড়া আমি তো মাও হতে পারবো না কোনো দিন। রোগটা কতটা ঠিক হবে এটাও জানি না। আর সব সময় আমি কেন ঋণী হয়ে থাকবো আবৃত্তির কাছে? আমি ওর কাছে কৃতজ্ঞ ঠিক, তবে যথাসম্ভব আমি ফিরিয়ে দিলাম। মিথ্যে অপারেশনের নাটক আর আগুন লাগিয়ে নিজেকে মৃত বানালাম সবার নিকট। এমনিতেও কিছুদিন পর আমি মরে গেলে ওদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে থাকতো। ওরা কখনোই এক হতো না। আমার জন্য দুজন ব্যক্তি কেন কষ্ট পাবে বলতো? সত্যি বলতে আমার ভুল অনুভূতি আর আবৃত্তির স্যাক্রিফাইসে সকলের জীবনটাই বদলে গেল। সেদিন যদি উন্মেষের জন্য পাগল না হতাম তবে গল্পের শেষটা এত দুঃখের হতো না। আবৃত্তি নিজের সুখ বিসর্জন দিয়ে আমার সুখ কিনেছিল, আর উন্মেষ নিজের ভালোবাসাকে খুন করে আমায় ভালোবাসার চেষ্টা করেছে। অথচ সফল ছিল না সে। ভালোবাসার চেষ্টা করেও পারেনি ভালোবাসতে। আর সব যখন বিপরীত হয়েও ঠিকঠাকভাবে চলছিল, তখন এই রোগটা এসে সব করে দিল এলোমেলো। ঠুনকো হয়ে রইল আমার ভালোবাসা। জীবনের কাছে হেরে গেলাম আমি। কথা শেষ করে লেখা দেখল অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে কলি। ঠোঁটের কোণ বেয়ে নেমে যাচ্ছে তরল। দুফেটা অশ্রু গড়িয়ে পড়ল লেখার চোখ থেকে। কলির চোখ দুটো বুজে এসেছে। মেয়েটিকে চায়ের সাথে বিশেষ এক ধরনের ওষুধ দেওয়া হয়েছে, যার ফলে সে হারিয়ে ফেলবে পুরনো স্মৃতি। কলির পাশে পড়ে রইল রেকর্ডার। লেখা 2 হাতে সেটা বন্ধ করে দিয়ে বলল, আমায় মাফ করিস কলি।
তোর স্মৃতিকে বাঁচিয়ে রাখলে তুই সবটা উন্মেষকে বলে দিতি, আর উন্মেষ দ্বিধায় ভুগত, শান্তি পেত না ওরা। ওদের সম্পর্কটা পুনরায় ভেঙে যেত। তুই বড্ড বেশি ভালোবাসিস আমায়। আমিও বাসি বোন, তবে ভালোবাসা মানে এক একটা উৎসর্গ। আমায় ভালোবেসে তোর অতীতের সব স্মৃতি উৎসর্গ করতে হলো। বড্ড নিষ্ঠুর আমি। সবাই ভালোবাসার কাঙ্গাল। আমি চাই আমার ভালোবাসার মানুষটিও ভালো থাকুক ভালোবাসায়, অথচ আমার গল্পে সবার চোখে নিজের অজান্তেই ভিলেন হয়ে রইল ওরা দুজন। আজ থেকে আমার চিঠি লেখা শুরু, যে চিঠি কখনো হাওয়ায় ভেসে পৌঁছাবে না আমার ভালোবাসার কাছে, যে চিঠি পড়ে থাকবে শূন্য বুকে অব্যক্ত অক্ষরে। কলিং বেজে উঠল। আবৃত্তি সবে গোসল করেছি। উন্মেষ ওকে জড়িয়েছিল, দু একটা দুষ্টুমি করছিল। ঠিক এমন সময় পার্সেলটা দিতে এলো ডেলিভারি ম্যান। কালই কেকটা অর্ডার করেছিল উন্মেষ। লেখার প্রতি ওর একটা ভালো লাগা জন্মেছিল। আলাদা মায়া কাজ করে এখনও। দীর্ঘদিনের বিবাহিত জীবনের সবটা তো অভিনয় নয়, কিছু হলেও সত্য। আর এই সত্য হলো ভালোবাসা। একসাথে থাকতে থাকতে লেখাকে অজান্তে ভালোবেসেছে উন্মেষ, অথচ লেখা জানতেই পারল না। সেই মায়া ভালোবাসা ধরেই চতুর্থ বিবাহ বার্ষিকী উদযাপন। আবৃত্তি আর উন্মেষ একসাথে কেকটা কাটল। দুজনের বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। বেলকনিতে এসে দাঁড়ালো। বাস্তবতায় উন্মেষ আর আবৃত্তিদের মিলনে লেখারা হারিয়ে যায়, তবে ওদের গল্পটা ভিন্ন। ওদের গল্পে লেখা হারিয়ে যায়নি, আর না কখনো যাবে। প্রতিটা স্পন্দনে লেখা থাকবে এক দীর্ঘ শ্বাসময় ভালোবাসা হয়ে, যার কোনো ব্যাখ্যা নেই। কারণ লেখা এমনই একজন যাকে চাইলেও ভোলা যায় না। আজকের আকাশের চাঁদ যেন একটু বেশিই সুন্দর। রূপালি রঙা থালার মতো বিশাল চাঁদ যেন বলছে, ভালোবাসার শিখতে হোক আরেকটা প্রহর। পরিশিষ্ট। লেখাকে দাফন করে এলো ডাক্তার জোহান। 3টে বছর ধরে চলল মেয়েটির চিকিৎসা। লেখা একদমই হাল ছেড়ে দিয়েছিল। মানসিক শক্তির একটা ঘাটতি ছিল। জোহান ছিল লেখার বন্ধু। হসপিটালের মিথ্যে অভিনয় করতে সাহায্য করেছিল জোহানই। খুব আশা ছিল মেয়েটিকে বাঁচাতে পারবে, তবে যে নিজেই বাঁচতে চায় না তাকে কে বাঁচাতে পারে? আবৃত্তি আর উন্মেষের ফুটফুটে সন্তান হয়েছে আজ। ফুটফুটে এক মেয়ে বাবু। লেখাকে স্মরণে মেয়েটির নাম লেখার নামের সাথে মিল রেখে রাখা হয়েছে। হৃদ এখনও চেষ্টা করছে উষাকে ভাঙা থেকে পুনরায় নতুন করে তৈরি করার। সবটাই এখন পরিপূর্ণ। সে কথা ভেবেই একদলা হাহাকার এসে চেপে ধরল জোহানকে। ছেলেটার কাছে জমা হয়েছে অনেক চিঠি, লেখার নিজ হাতে লেখা সবগুলো। এক একটা চিঠি এক একটা চরিত্রের জন্য ব্যক্ত করা। হিমছড়ির পাহাড়ে এলো জোহান। বাক্স ভরা চিঠিগুলো একটা একটা করে উড়াতে লাগলো। লেখার ভুলে ভরা জীবনের সমস্ত পূর্ণতা অপূর্ণতার দলিল হয়ে হাওয়ায় ভাসতে লাগলো চিঠিগুলো।